নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে তোমরা ঝর্ণা কলম চ্যানেলে প্রথমবারের জন্য ইংলিশ কোশ্চেন অ্যান্সার ডিসকাশন পেয়ে যাবে। তোমরা যারা বিহার স্টেট দিয়েছো তারা নিশ্চয়ই বিপিএসসির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো। তোমাদের প্রস্তুতিকে আরও একটু মজবুত করতে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আলোচনার সিরিজ নিয়ে এসেছি। আজকের ক্লাসটা প্রথম ক্লাস। যদি তোমাদের আজকের ক্লাসটা হেল্পফুল ফ্রুটফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ক্লাস আনব। আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। বিপিএসসিরই বেশিরভাগ কোশ্চেন, এছাড়াও বিভিন্ন স্টেটের কম্পিটিটিভ এক্সামে আগত কোশ্চেনগুলি রয়েছে। তো আজকে 20টির মতো কোশ্চেন রয়েছে উইথ এক্সপ্লেনেশন। আশা করি আজকের ক্লাসটি আপকামিং বিপিএসসি এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো আমি আশা করব আমার ভিউয়ার্সরা শুরু থেকে শেষ অবধি ক্লাসটি দেখবে ধৈর্য সহকারে, কোথাও স্কিপ না করে। তাহলে চলো শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ইজ অলসো নোন অ্যাজ চালকোলিথিক এজ, অর্থাৎ নিচের কোন পর্বটি চালকোলিথিক যুগ নামেও পরিচিত। এই কোশ্চেনটি কত সালে এসেছে এখানে লেখা রয়েছে, আমি আর বলছি না। অপশানগুলো দেখো, অপশান এ ওল্ড স্টোন এজ, অপশান বি নিউ স্টোন এজ, অপশান সি কপার এজ এবং অপশান ডি আয়রন এজ। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ কপার এজ। দেখো, কপার এজ ইজ অলসো নোন অ্যাজ চালকোলিথিক এজ, the age in which instruments of copper were used in addition to stone is called as copper age। অর্থাৎ যখন পাথরের সাথে তামার ব্যবহার দেখা যায় তখনই এই তাম্রপ্রস্তর যুগ বলা হয়। অর্থাৎ পাথরের সাথে তামার ব্যবহারের যুগই হচ্ছে চালকোলিথিক এজ। The Ahor is one of the finest examples of Chalcolithic cultures in India। অর্থাৎ আহার হচ্ছে ভারতে সবচেয়ে ভালো একটি চালকোলিথিক সংস্কৃতির উদাহরণ। আদার পপুলার চালকোলিথিক কালচার্স ওয়ে ডায়মাবাদ অ্যান্ড নাভদাতলি। অন্য দুটি যে কেন্দ্র রয়েছে জনপ্রিয় তা হচ্ছে দাইমাবাদ এবং নভদাতলি, এগুলো কিন্তু দক্ষিণ ভারতে। ওকে, পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে, দ্য ফার্স্ট হিউম্যান ফসিল ওয়াজ ফাউন্ড ফ্রম হুইচ রিভার ভ্যালি অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রথম যে মানব জীবাশ্ম তা ভারতের কোন নদী তীরবর্তী অঞ্চলে পাওয়া গেছে। অপশানগুলো দেখো, অপশান এ গঙ্গা ভ্যালি, অপশান বি যমুনা ভ্যালি, অপশান সি নর্মদা ভ্যালি, অপশান ডি তাপ্তি ভ্যালি এবং অপশান ইও রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এর সঠিক উত্তরটি অপশান সি, অর্থাৎ নর্মদা ভ্যালি। দেখো, ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট এভিডেন্স অফ ম্যান ওয়াজ ফাউন্ড ইন নর্মদা ভ্যালি রিজিয়ন অফ মধ্যপ্রদেশ। দেখো, মধ্যপ্রদেশের যে নর্মদা ভ্যালি রিজিয়ন, এখানে প্রথম মানব নিদর্শন বা মানব জীবাশ্ম নিদর্শন পাওয়া গেছে। ইট ওয়াজ ডিসকভার্ড ইন 1982। এটা কত সালে আবিষ্কৃত হয়েছে? 1982 সালে। ওকে, পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে, 3 হিউম্যান স্কেলিটনস ইন এ সিঙ্গেল গ্রেভ রিকভার্ড অ্যাট। অর্থাৎ 3 মানব কঙ্কালের যে নিদর্শন একটিমাত্র কবরে, সেটা রয়েছে অপশান এ সরাইনগর রায়, অপশান বি দমদমা, অপশান সি মহাদহ এবং অপশান ডি লাংনাজ। তো দেখো, এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, অর্থাৎ দমদমাতে 3টি কঙ্কালের একটি কবর রয়েছে। বলা হচ্ছে, দমদমা ইজ এ মেসোলিথিক সাইট ইন প্রতাপগড় ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশ। দমদমা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপগড় জেলার একটি মধ্যপ্রস্তর যুগীয় কেন্দ্র। ইন দমদমা 41 হিউম্যান গ্রেভস ওয়ার ফাউন্ড। দমদমাতে 41টি মানব কবর পাওয়া গেছে। আউট অফ দিস গ্রেভস 5 আর ডাবল বিউরিয়াল। অর্থাৎ এই যে 41 কবর তার মধ্যে 5টা হচ্ছে দ্বৈত কবর। 1 ট্রিপল বিউরিয়াল গ্রেভ ইজ অলসো ফাউন্ড হেয়ার। এখানে 3 মানব কবরেরও একটি সন্ধান পাওয়া গেছে, যেটা কোশ্চেনে রয়েছে। 3টি কঙ্কালের
একটি কবর, মানে একটি কবরে 3টি কঙ্কাল, এরকম একটি সমাধি পাওয়া গেছে এখানে। আর বলা হচ্ছে এ গ্রেভ উইথ 4 হিউম্যান স্কেলিটনস হ্যাজ বিন ফাউন্ড অ্যাট সরাই নহর রায়। আর উত্তরপ্রদেশের একটি জায়গা যেটা সরাই নহর রায়, এখানে 4 কঙ্কালের একটি কবর পাওয়া গেছে। ওকে, পরবর্তী 4 কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস পার্টেনিং টু দ্য আহার সিভিলাইজেশন। আহার সিভিলাইজেশনের যে স্টেটমেন্ট রয়েছে সেগুলি বিবেচনা করতে বলা হয়েছে। দেখো অপশানগুলো, অপশান এ রয়েছে দ্য নেটিভস অফ আহার নিউ কপার স্মেল্টিং, অর্থাৎ আহোর সংস্কৃতির যে অধিবাসী তারা কপার স্মেল্টিং অর্থাৎ ধাতু বিগলন জানতো। অপশান বিতে রয়েছে রাইস ওয়াজ আননোন টু দেম, সেখানে কি বলছে চাল বা ধান অজানা ছিল। অপশান সিতে বলছে মেটাল ওয়ার্ক ওয়াজ ওয়ান অফ দ্য মিনস অফ ইকোনমি অফ দ্য আহার, ধাতুর কাজ ছিল আহোর সংস্কৃতির অর্থনীতির একটি সংস্থান, এটা বলা যেতে পারে। অপশান ডিতে রয়েছে ব্ল্যাক রেড কালার্ড পটারি হ্যাভ বিন ফাউন্ড হেয়ার অন হুইচ জেনারেলি হোয়াইট কালার্ড জিওমেট্রিক ডিজাইন হ্যাভ বিন কার্ভড। দেখো বলা হচ্ছে লাল কালো কালারের মৃৎপাত্র এখানে পাওয়া গেছে, যেখানে সাধারণত সাদা কালারের জ্যামিতিক নকশা করা ছিল। তো এখানে অপশানগুলো চুজ করতে বলা হয়েছে। অপশান এতে রয়েছে এ, সি অ্যান্ড ডি আর কারেক্ট, অপশান বিতে রয়েছে এ অ্যান্ড বি আর কারেক্ট, অপশান সিতে রয়েছে এ, বি অ্যান্ড সি আর কারেক্ট, এবং অপশান ডিতে রয়েছে সি অ্যান্ড ডি আর কারেক্ট। তো দেখো এর সঠিক উত্তরটি কিন্তু অপশান এ হয়ে যাবে। ওকে, এর ব্যাখ্যাটা দেখে নাও। দেখো আহার সিভিলাইজেশন বিলং টু চালকোলিথিক পিরিয়ড অ্যান্ড ফ্লোরিস্ট অ্যারাউন্ড দ্য মেওয়ার রিজন অফ রাজস্থান। এই আহর সভ্যতা তাম্রপ্রস্তর যুগীয় বা চালকোলিথিক পিরিয়ডের একটি কেন্দ্র, যেটা রাজস্থানের মেওয়ার অঞ্চলে পাওয়া গিয়েছিল বা এর শ্রীবৃদ্ধি ঘটেছিল। দে ইউজড কপার টুলস অ্যান্ড এভিডেন্স অফ কপার স্মেল্টিং ইজ প্রেজেন্ট টু। তারা এখানে ধাতুর যে টুলস বা যন্ত্রপাতি তা ব্যবহার করত এবং ধাতু বিগলনের প্রমাণ কিন্তু এখানে পাওয়া গেছে। হিন্স এ অ্যান্ড সি স্টেটমেন্টস আর কারেক্ট। তো এ কারণে এ এবং সি এই দুটো স্টেটমেন্ট এখানে কারেক্ট হচ্ছে। দেখো এতে বলা হয়েছে দ্য নেটিভস অফ আহর নিউ কপার স্মেল্টিং, অ্যান্ড সিতে বলা হয়েছে মেটাল ওয়ার্ক ওয়াজ ওয়ান অফ দ্য মিনস অফ ইকোনমি অফ দ্য আহর। তাহলে এ আর সি কারেক্ট হয়ে গেল। এরপর দেখো বলা হয়েছে রাইস ওয়াজ নোন টু দেম, রাইসের ব্যবহার, ধান বা চালের ব্যবহারও তারা কিন্তু জানতো। হেন্স বি ইজ রং। এখানে কি বলা হয়েছে যে রাইস ওয়াজ আননোন টু দেম, রাইস বা ধান বা চালের ব্যবহার তারা জানতো না, কিন্তু আহর সংস্কৃতির মানুষ ধান বা চালের ব্যবহার জানতো। তো এটা ভুল রয়েছে। আর কি বলা হয়েছে দেখো মোস্টলি ব্ল্যাক রেড কালার্ড পটারি ডেকোরেটেড উইথ হোয়াইট জিওমেট্রিক ডিজাইন হ্যাভ বিন ফাউন্ড হেয়ার। অর্থাৎ কি বলছে যে এখানে এই যে ব্ল্যাক রেড কালার পটারি অর্থাৎ কালো লাল কালো যে মৃৎপাত্র, যেখানে সাদা কালারের জ্যামিতিক নকশা থাকতো, এরকম মৃৎপাত্র এখানে পাওয়া গেছে। হেন্স ডি ইজ অলসো কারেক্ট। তাহলে এ, সি এবং ডি কারেক্ট হলো, আর বি এখানে রং হচ্ছে, কারণ ধানের ব্যবহার আহর সংস্কৃতির লোকেরা জানতো না, এটাই ভুল। তাই এখানে এ, সি আর ডি সঠিক উত্তর। পরবর্তী 5 কোশ্চেন, হিউম্যান সোসাইটি ইজ ইউনিক বিকজ ইট ডিপেন্ডস মেনলি অন। অপশানগুলো দেখো, অপশান এ কালচার, অপশান বি ইকোনমি, অপশান সি রিলিজিয়ন, অপশান ডি সায়েন্স। অর্থাৎ হিউম্যান সোসাইটি মানব যে সমাজ তা অনন্য, কারণ এটা মেনলি ডিপেন্ড করতো কিসের ওপর, কালচার, ইকোনমি, রিলিজিয়ন না সায়েন্স। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু ইকোনমি অর্থাৎ অর্থনীতি। দেখো হিউম্যান সোসাইটি মেনলি ডিপেন্ডস অন ইকোনমি, মানব সভ্যতা বা মানব সমাজ কিন্তু অর্থনীতির ওপরেই দাঁড়িয়ে রয়েছে। অ্যাজ ইকোনমি চেঞ্জেস হিউম্যান সোসাইটি চেঞ্জেস অ্যাকর্ডিংলি। অর্থাৎ কি না, অর্থনীতি বা অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের সাথে সাথেই কিন্তু মানব সভ্যতা বা সমাজেরও পরিবর্তন ঘটে।
দেখো পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে হুইচ কালার ওয়াজ কমনলি ইউজড ইন হরপ্পান পটারি, অর্থাৎ হরপ্পার যে মৃৎপাত্র সেখানে সাধারণত কোন রং ব্যবহার করা হতো। তো অপশানগুলো দেখো, অপশান এ রেড, অপশান বি ব্লু গ্রে, অপশান সি ইয়েলো, অপশান ডি হচ্ছে ব্লু। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ অর্থাৎ রেড বা লাল কালার। বলা হচ্ছে দ্য হরপ্পান pottery is bright or dark red and uniformly sturdy and well baked, অর্থাৎ বলছে হরপ্পার মৃৎপাত্র উজ্জ্বল বা গাঢ় লাল এবং সমানভাবে মজবুত আর ভালোভাবে পোড়ানো বা পোক্ত বা শেকা। দ্য পেন্টেড পোটারি ওয়াজ অফ রেড অ্যান্ড ব্ল্যাক কালার্স, অর্থাৎ চিত্রিত যে মৃৎপাত্র তা লাল বা কালো কালারের। সেভারাল মেথডস ওয়ার ইউজড বাই পিপল ফর দ্য ডেকোরেশন অফ পোটারি, বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করতো মানুষজন এই যে মৃৎপাত্র তার ডেকোরেট করতে। ওকে, পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে গায়ত্রী মন্ত্র ইজ ফাউন্ড ইন হুইচ বুক। অপশানগুলো দেখো, অপশান এ উপনিষদ, অপশান বি ভগবদ গীতা, অপশান সি ঋগ্বেদা এবং অপশান ডি যজুর্বেদা। তো এখানে দেখো সঠিক উত্তর অবশ্যই ঋগ্বেদ, অর্থাৎ ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র পাওয়া গেছে। বলা হচ্ছে দ্য গায়ত্রী মন্ত্র as first written in Sanskrit in the ঋগ্বেদা by the ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, অর্থাৎ বিশ্বামিত্র সংস্কৃতে ঋগ্বেদে প্রথম গায়ত্রী মন্ত্র লিখেছিলেন। ইটস মিনিং ইজ, এর অর্থ হলো মে দ্য অলমাইটি গড ইলুমিনেট আওয়ার ইন্টালেক্ট টু লেট আস অ্যালং দ্য রাইটার্স পাথ, অর্থাৎ কি বলছে না সর্বশক্তিমান ঈশ্বর আমাদের ধার্মিক বা ধর্মের পথে পরিচালনার জন্য আমাদের বুদ্ধিকে আলোকিত করুন। ওকে, পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে দ্য স্টেটমেন্ট তমসামা জ্যোতির্গময় ওয়াজ অরিজিনালি মেনশনড ইন। অপশানগুলো দেখো, অপশান এ উপনিষদ, অপশান বি মহাকাব্য, অপশান সি পুরাণ, অপশান ডি সুদর্শন, অপশান ই নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ উপনিষদ। তমসামা জ্যোতির্গময় এটা উপনিষদে পাওয়া গেছে। বলা হয়েছে দ্য স্টেটমেন্ট তমসামা জ্যোতির্গময় ইজ অরিজিনালি মেনশনড ইন বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে এটা পাওয়া গেছে বা উল্লেখ পাওয়া গেছে। দিস স্টেটমেন্ট মিনস, এই স্টেটমেন্টের যে অর্থ তা হলো লেট আস ফ্রম ডার্কনেস টু লাইট অর লেট আস ফ্রম ইগনোরেন্স টু ট্রুথ, অর্থাৎ কি বলছে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও অথবা অজ্ঞতা থেকে সত্যের দিকে নিয়ে যাও। ওকে, পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে ইন হুইচ ফেজ দ্য কনসেপ্ট অফ আনটাচেবিলিটি ওয়াজ পুট ক্লিয়ারলি, বলছে কোন পর্বে অস্পৃশ্যতা ধারণাটি স্পষ্ট হয়ে ওঠে। দেখো, অপশান এ ঋগ্বৈদিক ফেজ, অপশান বি লেটার বৈদিক ফেজ, অপশান সি হচ্ছে লেটার গুপ্তা ফেজ এবং অপশান ডি হচ্ছে ধর্মশাস্ত্র ফেজ। সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ধর্মশাস্ত্র ফেজ। বলা হচ্ছে দেখো দ্য কনসেপ্ট অফ আনটাচেবিলিটি অ্যাজাম্পড ডেফিনেট শেপ ইন দ্য আর্লি খ্রিস্টান এরা হুইচ ওয়াজ দ্য পিরিয়ড নোন অ্যাজ দ্য এরা অফ ধর্মশাস্ত্র ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ যে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা যে ধারণা তা খ্রিস্টীয় যুগে প্রথম প্রকট হয়ে ওঠে বা পরিষ্কার হয়ে ওঠে, যেটা প্রাচীন ভারতের ইতিহাসে ধর্মশাস্ত্রের যুগ নামে পরিচিত। ডিউরিং দিস পিরিয়ড দ্য ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন ওয়াজ অন অ্যাসেন্ডেন্সেস, অর্থাৎ কি বলছে না এই পর্বে ব্রাহ্মণ্য ধর্মের উত্থান ঘটে। ভ্যারিয়াস স্ক্রিপচার্স ওয়ার বিং রিটেন, বিভিন্ন ধরনের ধর্মশাস্ত্র বা বিভিন্ন ধরনের গ্রন্থ লেখা হচ্ছিল। অ্যান্ড সোশ্যাল কাস্টমস অফ ডিফারেন্ট টাইপস ওয়ার প্র্যাকটিস স্ট্রিক্টলি অ্যান্ড আনটাচেবিলিটি ওয়াজ ওয়ান অফ দেম, এবং বিভিন্ন যে ধর্মীয় বা সামাজিক যে নিয়মাবলী প্রথা তা খুব কঠোরভাবে পালন করা হচ্ছিল, যার মধ্যে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা একটি। ওকে, তাহলে অস্পৃশ্যতা এই শব্দটি ধর্মশাস্ত্রের যুগে প্রথম প্রকট হয়ে ওঠে। আর এই সময় বিভিন্ন ধরনের ধর্মশাস্ত্র বা ধর্মগ্রন্থ লেখা হচ্ছিল, ব্রাহ্মণ্য ধর্মের উত্থান ঘটে, আর বিভিন্ন যে সামাজিক বা ধর্মীয় প্রথা তা কঠোরভাবে পালন করা হচ্ছিল। এই জন্যই অস্পৃশ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
যে সমাজের একটি প্রথা হিসেবে এটা কঠোরভাবে পালন করা হচ্ছিল। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে মহাপরিনির্বাণা টেম্পল ইজ লোকেটেড অ্যাট, অপশানগুলো দেখো, কুশীনগর, অপশান বি সারনাথ, অপশান সি বোধগয়া, অপশান ডি শ্রাবস্তি। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ কুশীনগর। বলা হচ্ছে মহাপরিনির্বাণা টেম্পল ইজ সিচুয়েটেড ইন কুশীনগর ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় এই মহাপরিনির্বাণ টেম্পলটি রয়েছে বা অবস্থিত। ইট ইজ ভেরি ফেমাস স্ট্যাচু অফ বুদ্ধ, এটি বুদ্ধের খুব জনপ্রিয় একটি স্ট্যাচু। দ্য ইমেজ ওয়াজ আনআর্থ ডিউরিং অ্যান এক্সকাভেশন ইন 1876 to 1877 এডি, অর্থাৎ 1876-77 সালে খননের সময় এই যে ইমেজ বা চিত্র এটা উন্মোচিত হয়েছিল কার্ভ ফ্রম চুনার স্যান্ডস্টোন, অর্থাৎ চুনারের বেলে পাথর খোদাই করা ছিল এই চিত্রটি। দ্য স্ট্যাচু রিপ্রেজেন্টস ডাইং বুদ্ধ রিক্লাইনিং অন হিজ রাইট সাইড, অর্থাৎ কি বলছে যে এই যে স্ট্যাচু, এই স্ট্যাচুটা প্রতিনিধিত্ব করে মৃত বুদ্ধ যে ডান দিকে হেলে রয়েছে, এরকম একটি যে ইমেজ বা ছবি তার প্রতিনিধিত্ব করে এই স্ট্যাচুটি। ওকে, দেখো 11 কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং কিংডমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাইফ অফ বুদ্ধ, অর্থাৎ বুদ্ধের জীবনের সাথে কোন রাজ্যগুলি জড়িত। অপশানগুলো দেখো, অপশান এখানে আবার অপশান কোড দিয়েছে। আচ্ছা, 1 দিয়েছে অবন্তী, 2 দিয়েছে গান্ধার, 3 দিয়েছে কোশল, 4 দিয়েছে মগধ। তো এই 4টির মধ্যে কোনগুলি বুদ্ধের জীবনের সাথে জড়িত? এখানে কোশল আর মগধ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 3 এবং 4, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কি বলা হচ্ছে দেখো, ফ্রম দ্য গিভেন কিংডমস গৌতম বুদ্ধ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কোশল অ্যান্ড মগধ কিংডম, অর্থাৎ এই যে রাজ্যগুলি দেওয়া রয়েছে তার মধ্যে মগধ আর কোশলের সাথে গৌতম বুদ্ধ জড়িত। হি ভিজিটেড দিজ 2 কিংডমস টু প্রোপাগেট হিজ টিচিং, অর্থাৎ গৌতম বুদ্ধ এই 2টি রাজ্য পরিদর্শন করেছিলেন তার যে শিক্ষা তা প্রচারের জন্য। দেখো পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে সপ্তপর্ণী কেভ ইজ সিচুয়েটেড ইন, অপশান এ সাঁচি, অপশান বি নালন্দা, অপশান সি রাজগীর, অপশান ডি পাবাপুরী। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ রাজগীর। ওকে, এই যে সপ্তপর্ণী কেভ, এই সপ্তপর্ণী গুহা বৌদ্ধ ধর্মের কোন সম্মেলনের সাথে যুক্ত তোমরা যারা জানো তারা কমেন্ট করে জানাবে। 13 কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কমন বিটুইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে কোন বিষয়টি কমন নয়। এখানে নট বলা হয়েছে কিন্তু। অপশান এ অহিংসা, অপশান বি ইনডিফারেন্স টু বেদাস, অপশান সি সেলফ মর্টিফিকেশন এবং অপশান ডি রিজেকশন অফ রিচুয়ালস। তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি অর্থাৎ সেলফ মর্টিফিকেশন বা আত্মসংযম বা আত্মনিবৃত্তিকরণ। এটা কিন্তু বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে কমন ছিল না। ওকে, অর্থাৎ সাদৃশ্য ছিল না, বাকিগুলো কিন্তু সবই বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। কি বলা হচ্ছে দেখো, দ্য অ্যাভয়েডেন্স অফ এক্সট্রিমিটিস অফ পেনান্স অ্যান্ড এনজয়মেন্ট ওয়াজ এ ট্রেট ইন বুদ্ধিজম নট ইন জৈনিজম, অর্থাৎ তপস্যা ও ভোগে চরমপন্থা পরিহার করা বৌদ্ধ ধর্মের একটি বৈশিষ্ট্য ছিল, জৈন ধর্মে নয়। While denial of the efficiency of rituals in deference to the authority of Vedas and injury to animals are prohibited by both religions, অর্থাৎ কি বলছে যে আচার অনুষ্ঠানের কার্যকারিতা অস্বীকার করার সময় বেদের কর্তৃত্বের প্রতি উদাসীনতা এবং পশুদের আঘাত উভয়ই এই ধর্মে নির্দিষ্ট ছিল। আঘাত না করা বা আঘাত থেকে বিরত থাকা উভয় ধর্মেরই বৈশিষ্ট্য ছিল। বোথ অফ দেম ফলোড দ্য পাথ অফ অহিংসা, দুটো ধর্মেই অহিংসার পথ অনুসরণ করা হয়েছে। 14তে বলা হয়েছে দেখো, দ্য সালভেশন প্লেস অফ মহাবীরজি দ্য অরিজিনেটর অফ জৈন রিলিজিয়ন ইজ লোকেটেড অ্যাট, অপশান এ রাজগীর, অপশান বি পাবাপুরী, অপশান সি জালানপুর, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে পাবাপুরী হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ কি বলা হয়েছে যে জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের
সালভেশন কোথায় হয়েছিল? দেখো, মহাবীর স্বামী ওয়াজ ব্রন ইন কুন্দগ্রাম নিয়ার বৈশালী ইন 599 BC, 599 BC, অর্থাৎ 599 খ্রিস্টপূর্বে। এই সালটা আমার মনে হয় সঠিক নয়, তোমরা একটু দেখবে, কমেন্ট করে জানাবে। তো মহাবীরজি স্বামী ওয়াজ বর্ন ইন কুন্দগ্রাম, এটা ঠিক রয়েছে, বৈশালীর কাছে কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আই থিঙ্ক 544 হবে সঠিক উত্তর। 544, এখানে 599 দিয়েছে। যাই হোক, হি অ্যাটেন্ড নির্বাণা অ্যাট দ্য এজ অফ অ্যাপ্রক্স 72 years ইন 527 BC ইন পাভাপুরি লোকেটেড নিয়ার রাজগিরা। অর্থাৎ কি বলা হয়েছে যে এই মহাবীর 72 বছর বয়সে 527 খ্রিস্টপূর্বে, এই সালটাও মনে হয় ভুল রয়েছে, যাই হোক 527 খ্রিস্টপূর্বে 72 বছর বয়সে, অ্যাপ্রক্স বলা হয়েছে, প্রায় 72 বছর বয়সে নির্বাণ লাভ করেছিল রাজগীরের কাছে পাভাপুরীতে। ওকে, তাহলে এখানে যে কোশ্চেনটা ছিল যে দ্য সালভেশন প্লেস অফ মহাবীরজি, দ্য অরিজিনেটর অফ জৈন রিলিজিয়ন ইজ লোকেটেড, অর্থাৎ মহাবীরের যে নির্বাণ লাভের যে জায়গা সেটা হচ্ছে পাভাপুরী। ওকে, 15 কোশ্চেনে বলা হয়েছে ইন অ্যানসিয়েন্ট টাইমস দ্য এরিয়া টু দ্য সাউথ অফ দ্য গঙ্গা ওয়াজ নোন অ্যাজ, দেখো অপশন এ অনর্থ, অপশন বি তক্ষশিলা, অপশন সি চোলা, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এর সঠিক কিন্তু অপশন নান অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। ওকে, কি বলা হচ্ছে দেখো, ইন অ্যানসিয়েন্ট টাইমস দ্য এরিয়া অ্যালং রিভার টু দ্য সাউথ অফ গঙ্গা ওয়াজ নোন অ্যাজ মগধ, অর্থাৎ প্রাচীন যুগে এই যে সাউথ গঙ্গা, এই জায়গাটা মগধ নামে পরিচিত ছিল। ওকে, তক্ষশিলা ওয়াজ সিচুয়েটেড বিটুইন ইন্দাস অ্যান্ড ঝিলাম, অর্থাৎ তক্ষশিলা ঝিলাম আর সিন্ধু নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল। চোলা ওয়াজ সিচুয়েটেড ইন দ্য সাউথ অফ গোদাবরী রিভার, অর্থাৎ কি বলছে, গোদাবরী নদীর তীরে চোল রাজ্য অবস্থিত ছিল। অনর্থ ওয়াজ এ বৈদিক এরা কিংডম অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অনর্থ ছিল প্রাচীন যুগে বৈদিক যুগের একটি রাজ্য। তাহলে এখানে কি বলা হয়েছিল যে ইন অ্যানসিয়েন্ট টাইমস দ্য এরিয়া অফ সাউথ অফ গঙ্গা ওয়াজ নোন অ্যাজ, এখানে কিন্তু অনর্থ, তক্ষশিলা, চোলা কোনোটাই হবে না, এখানে মগধ হয়ে যাবে সঠিক উত্তর। আর চোল রাজ্য এটাও সাউথে ছিল, কিন্তু এটা গোদাবরী নদীর তীরে, গঙ্গা নদীর তীরে নয়। ওকে, দেখো পরবর্তী 16 কোশ্চেনে বলেছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট রিপাবলিকান সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং 6th century BC লোকেটেড, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রথম প্রজাতান্ত্রিক যে পদ্ধতি তা কোথায় দেখা গিয়েছিল? দেখো, অপশন এ বৈশালী, অপশন বি এথেন্স, অপশন সি স্পার্টা, অপশন ডি পাটলিপুত্র। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ বৈশালী। ওকে, কি বলা হচ্ছে দেখো, লিচ্ছবি ডাইনেস্টি অফ বৈশালী এস্টাবলিশড দ্য ফার্স্ট রিপাবলিক ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কি বলছে যে বিশ্বে প্রথম যে প্রজাতান্ত্রিকতা তা বৈশালী লিচ্ছবি রাজবংশ স্থাপন করেছিল। বৈশালী টুক ইটস নেম ফ্রম কিং বিশাল অফ দ্য মহাভারত এরা, মহাভারতের বিশালের নাম থেকে এই বৈশালী রাজ্যের নাম হয়েছে। বৈশালী ইজ এ গ্রেট বুদ্ধিস্ট পিলগ্রিমেজ অ্যান্ড অলসো দ্য বার্থপ্লেস অফ লর্ড মহাবীরা, অর্থাৎ বৈশালী হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি বিখ্যাত তীর্থস্থান এবং মহাবীরের জন্মস্থানও বটে। তাহলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৈশালীতে প্রথম প্রজাতান্ত্রিক রাজ্যের সূচনা হয়েছিল বা প্রজাতান্ত্রিকতার সূচনা হয়েছিল লিচ্ছবি রাজবংশে। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়াজ দ্য ইনিশিয়াল ক্যাপিটাল অফ মগধ, অর্থাৎ মগধের ইনিশিয়াল ক্যাপিটাল বা রাজধানী ছিল। অপশন এ পাটলিপুত্র, অপশন বি বৈশালী, অপশন সি গিরিব্রজ, অপশন ডি চম্পা। গিরিব্রজ অর্থাৎ রাজগীর,
তো এখানে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ গিরিভোজ বা রাজগীর। বলা হচ্ছে রাজগীর ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ মগধ হোয়ার ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ অর্গানাইজড অ্যান্ড লর্ড মহাবীরা সারমন্ড ফার্স্ট। কি বলা হচ্ছে দেখো, রাজগীর ছিল মগধের প্রথম রাজধানী যেখানে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল, আর লর্ড মহাবীর যেখানে প্রথম দীক্ষা দিয়েছিলেন। অ্যাকর্ডিং টু পুরাণাস দ্য ফার্স্ট ডাইনেস্টি টু রুল ওভার মগধ ওয়াজ বৃহদ্রথ, অর্থাৎ পুরাণ অনুসারে মগধের প্রথম যে ডাইনেস্টি তা হচ্ছে বৃহদ্রথ ডাইনেস্টি। কিং বৃহদ্রথ সন জরাসন্ধ মেড গিরিভোজ বা রাজগীর হিজ ক্যাপিটাল। এই বৃহদ্রথ রাজবংশের রাজা বৃহদ্রথ, যার পুত্র জরাসন্ধ, এই প্রথম এই গিরিভোজতে রাজধানী স্থাপন করেছিল। লেটার অন উদয়ন সন অফ অজাতশত্রু মুভ দ্য ক্যাপিটাল অফ পাটলিপুত্র। পরে অজাতশত্রুর পুত্র উদয়ন পাটলিপুত্রে মগধের রাজধানী স্থাপন করেছিল। বোঝা গেল তাহলে? দেখো পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে কৌটিল্য's অর্থশাস্ত্র ডিলস উইথ দ্য অ্যাসপেক্টস অফ ইকোনমিক লাইফ, পলিটিক্যাল পলিসি, রিলিজিয়াস লাইফ, সোশ্যাল লাইফ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ পলিটিক্যাল পলিসি বা রাজনীতির উপরে লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি। অর্থশাস্ত্র রেন্ডার্স এ ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশন অ্যাবাউট মৌর্য ডাইনেস্টি, অর্থাৎ মৌর্য রাজবংশ সম্পর্কিত যে বহুল তথ্য সমন্বিত একটি গ্রন্থ হচ্ছে এই অর্থশাস্ত্র। দিস ইজ দ্য ইউনিক সাগা অফ পলিটিক্যাল পলিসিজ, মানে রাজনীতি সংক্রান্ত যে নীতি তার একটি অনন্য কাহিনী হচ্ছে এই অর্থশাস্ত্র। দেখো পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে রাজ্যুকাস ওয়ের রাজ্যুকাররা ছিল। অপশানগুলো দেখো, অপশান এ ট্রেডার্স ইন দ্য চোলা কিংডম, অর্থাৎ চোল রাজ্যের ব্যবসায়ী। অপশান বি অফিসার ইন দ্য মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ মৌর্য প্রশাসনের অফিসার। অপশান সি ফিউডাল লর্ডস ইন দ্য গুপ্ত এম্পায়ার, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের সামন্ত প্রভু। এবং অপশান ডি হচ্ছে সোল্ডার্স ইন দ্য শাকা আর্মি, অর্থাৎ শক আর্মির সৈন্য। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার, এটাই সঠিক উত্তর। বলা হয়েছে দেখো রাজুকাস অফিসিয়ালস ওয়ের মেনশনড অন দ্য এডিক্টস অফ অশোকা, অর্থাৎ অশোকের যে লেখ সেখানে এই রাজ্যুকাসদের উল্লেখ রয়েছে। রাজ্যুকাস ওয়ের ক্যাটাগোরাইজ অফ অফিসিয়াল ইন দ্য রুরাল এরিয়া, অর্থাৎ এই যে রাজ্যুকাসদের যে ক্যাটাগরি এটা কিন্তু কি ছিল, গ্রামীণ কর্মকর্তাদের বিভাগ, তা ছিল রাজ্যুকাসরা। ওকে, হু ওয়ার্কড অ্যাজ সার্ভেয়ার্স কম্বাইন্ড উইথ জুডিশিয়াল ফাংশনস উইথ অ্যাসেসমেন্ট ডিউটিস, অর্থাৎ বলছে এরা বিচারকের কার্যাবলীর সাথে মূল্যায়নের দায়িত্বের সমীক্ষা করত। এটাই ছিল রাজুকাসদের কাজ। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ দ্য আদার থ্রি, অর্থাৎ নিচের কোনজন অপর তিনজনের সাথে সমসাময়িক নয়। অপশান এ বিম্বিসার, অপশান বি গৌতম বুদ্ধ, অপশান সি মেনন্দার, অপশান ডি প্রসেনজিৎ। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ মেনন্দার। কি বলা হচ্ছে দেখো, বিম্বিসার যার সময়কালটা কত দিচ্ছে দেখো 544 থেকে 492 বিসি, ওয়াজ অ্যাকচুয়াল ফাউন্ডার অফ মগধ এম্পায়ার হু ওয়াজ রিলেটেড টু হর্যঙ্ক ডাইনেস্টি, অর্থাৎ বিম্বিসার মগধ রাজ্যের সাথে সম্পর্কিত যে হর্যঙ্ক ডাইনেস্টি ছিল। প্রসেনজিৎ ওয়াজ দ্য রুলার অফ কোশল মহাজনপদ অ্যান্ড অলসো দ্য কন্টেম্পোরারি অফ মহাত্মা বুদ্ধ। প্রসেনজিৎও কিন্তু কোশলের রাজা ছিল, কোশল মহাজনপদের একজন রাজা ছিলেন যিনি মহাত্মা বুদ্ধের সাথে সমসাময়িক ছিলেন। গৌতম বুদ্ধ পায়োনিয়ার বুদ্ধিজম, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। মেনান্দার ওয়াজ অ্যান ইন্দো-গ্রিক রুলার ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, মেনান্দার হচ্ছে একজন ইন্দো গ্রিক রাজা, উত্তর পশ্চিম ভারতের ইন্দো-গ্রিক এক রাজা ছিলেন এই মেনন্দার। বিম্বিসার, বুদ্ধ, প্রসেনজিৎ কন্টেম্পোরারি অ্যাকসেপ্ট মেনন্দারা। তাহলে বিম্বিসার, বুদ্ধ এবং প্রসেনজিৎ সমসাময়িক ছিলেন একমাত্র মেনন্দার বাদে। ওকে, তো আজকে ছিল এই 20টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ এক্সপ্লানেশন। আশা করি
আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের আপকামিং যে বিপিএসসি এক্সাম সেখানে কিছুটা হলেও হেল্প করবে, এরকম ক্লাস আমি আরও নিয়ে আসবো। তো অল্প অল্প করে কোশ্চেন আনবো, তার এক্সপ্লেনেশনগুলো দিয়ে যাব, কারণ এক্সপ্লেনেশন থেকেও তোমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবে। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এরকম ক্লাস তোমরা আরও চাও কি না সামনে তোমাদের বিপিএসসি এক্সামের জন্য। তুমি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। আজকের ক্লাসটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে ধন্যবাদ।